আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অলিম্পিক গেমস আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভুয়ো পাসপোর্ট মামলায় সিবিআই পশ্চিমবঙ্গ ও সিকিমের 50টি জায়গায় তল্লাশি চালিয়ে সিকিম পাসপোর্ট সেবা কেন্দ্রের আধিকারিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে। অপারেশন অজয়ের আওতায় 197 জন ভারতীয়কে নিয়ে ইসরায়েল থেকে তৃতীয় একটি উড়ান গতকাল রওনা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জঙ্গি হামলার মূল চক্রী 2 হামাস কমান্ডার নিহত হয়েছে। লেবাননের হেজবোল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি সেনার সংঘর্ষ শুরু হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির 141তম অধিবেশনের উদ্বোধন করেন। তিনি বলেন, খেলা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, একটি মানবিক গুণের বহিঃপ্রকাশ। খেলার ভাষা এবং স্পিরিট শুধুমাত্র একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রী বলেন, বহু যুগ আগে থেকেই খেলা আমাদের জীবনযাত্রার অংশ। খেলা ছাড়া উৎসব অনুষ্ঠান পরিপূর্ণতা পায় না। ভারতবাসী শুধু খেলা ভালোবাসে তাই না, তারা খেলার মধ্যেই বেঁচে থাকে। শ্রী মোদী বলেন, ভারত অলিম্পিক গেমস আয়োজনে আগ্রহী। साल 2036 में भारत में ओलंपिक्स का सफल आयोजन हो, इसके लिए भारत अपने प्रयासों में कोई कमी नहीं रखेगा। ये 140 करोड़ भारतीयों का बरसों पुराना सपना है। इस सपने को अब हम आप सबके सहयोग से पूरा करना चाहते हैं। আইওসির প্রেসিডেন্ট থমাস বাক, অন্যান্য সদস্যবৃন্দ, ভারতীয় অলিম্পিক সংস্থার প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় 40 বছর পর এই নিয়ে দ্বিতীয়বার ভারত আইওসির অধিবেশন বসেছে। অধিবেশন শুরুর আগে তথ্য সম্প্রচার, যুব এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এই বৈঠকে ভারতীয় ক্রীড়াবিদদের প্রশিক্ষণ এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের শ্রী ঠাকুর বলেন, भारत के बढ़ते कदम खेलों में है और भारत सरकार का जिस तरह से खेलों के प्रति योगदान रहा है, खेलों के जगत में बहुत तेज़ी के साथ इंफ्रास्ट्रक्चर बना रहे हैं, मेडल्स की टैली बढ़ रही है और भारत नई ऊंचाइयों पर जाने के लिए नए आयोजन के लिए भी तैयार दिखता है। ভুয়ো পাসপোর্ট মামলায় পশ্চিমবঙ্গ এবং সিকিমের 50টি জায়গায় তল্লাশি চালিয়ে সিবিআই গতকাল এক সুপারিনটেন্ডেন্ট সহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল কলকাতার রুবি, সল্টলেক ছাড়াও হাওড়া, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে তল্লাশি চালানো হয়। হাওড়ার উলুবেড়িয়াতে 6 সদস্যের একটি দল শেখ শাহানুর নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। পাসপোর্ট সেবা কেন্দ্রের সুপারিনটেন্ডেন্টকে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ওই পাসপোর্ট সেবা কেন্দ্রটি সিকিমের। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে আরও এক কর্মী। কলকাতা পাসপোর্ট অফিসের ডিপিওকে আটক করা হয়েছে। গতকাল যে 50টি জায়গায় তল্লাশি চলেছে তার মধ্যে 16টি ঠিকানাই সরকারি কর্মীদের। কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওড়িশা সরকারকে রাজ্যের সুবিধাভোগীদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAYG এর বাস্তবায়ন নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে মোদী সরকার ওড়িশার মানুষের জন্য 32 লক্ষেরও বেশি বাড়ি বরাদ্দ করেছে, কিন্তু ওড়িশা সরকার রাজ্যে তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি এবং দরিদ্রদের অধিকার হত্যা ওড়িশা সরকারের নীতিতে পরিণত হয়েছে। 2024 সালের 31শে মার্চ পর্যন্ত যদি PMAYG বাস্তবায়িত হয় তবে প্রতিদিন 9000 বাড়ি তৈরি করা উচিত, কিন্তু বর্তমানে প্রতিদিন মাত্র 32টি বাড়ি তৈরি হচ্ছে। এটি রাজ্য সরকারের দক্ষতা মানুষের সামনে তুলে ধরে। মহিলাদের বিরুদ্ধে নৃশংসতা বাড়ছে বলেও তিনি অভিযোগ করেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গতকাল পানামার একটি জাহাজ থেকে এক চীনা নাবিককে চিকিৎসার জন্য উদ্ধার করে মুম্বাইতে নিয়ে আসে। বাহিনীর সমুদ্র অনুসন্ধান এবং উদ্ধার কাজে সমন্বয় রক্ষাকারী দল গত শুক্রবার রাতে পশ্চিম উপকূলীয় অঞ্চলে টহল দেবার সময় নিউ ম্যাঙ্গালোর থেকে পাকিস্তানের বিন কাসেমগামী ওই জাহাজটি সংকেত পাঠিয়ে জানায় যে ছোট নৌকার অভাবে স্ট্রোকে আক্রান্ত, পক্ষাঘাতগ্রস্ত 49 বছর বয়সী ব্যক্তিকে চিকিৎসার জন্য কোথাও নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে সঙ্গে C-439 জাহাজকে উদ্ধারের কাজে পাঠায়। অত্যন্ত কম দৃশ্যমানতা থাকা সত্ত্বেও মুম্বাই বন্দর থেকে 122 নটিক্যাল মাইল দূরে অবস্থিত ওই জাহাজ থেকে উপকূলরক্ষী বাহিনী অসুস্থ ওই ব্যক্তিকে উদ্ধার করে মুম্বাই বন্দরে নিয়ে আসে। গতকাল সকাল 8:30 নাগাদ তাকে স্থানীয় এজেন্টের হাতে হস্তান্তরিত করা হয়। এই ঘটনা ভারতীয় জলসীমায় সুরক্ষার বিষয়ে উপকূলরক্ষী বাহিনীর দায়বদ্ধতা আরও একবার প্রমাণ করল।
মিজোরামে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক মিজো ন্যাশনাল ফ্রন্ট এমএনএফ এবং হামার পিপলস কনফারেন্স এইচপিসি একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, সে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে 40টি আসনেই এমএনএফ প্রার্থী দিয়েছে। কেন্দ্রীয় সরকার 23শে আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালনের বিজ্ঞপ্তি জারি করেছে। চন্দ্রযান-3 অভিযানের সাফল্যের স্মরণেই এই দিনটি উদযাপনের কথা কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়। ইউরোপিয়ান পার্লামেন্টে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রস্তাব আনার বিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অসন্তোষ প্রকাশ করেছেন। G20 দেশগুলির আইনসভার অধ্যক্ষদের শীর্ষ সম্মেলন P20-র ফাঁকে শ্রী বিড়লা ইউরোপিয়ান পার্লামেন্টের সহসভাপতি নিকোলা বিয়ের সঙ্গে কথা বলেন। আলোচনায় তিনি বলেন, ভারত একটি সার্বভৌম দেশ ও ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্ট কোনো রকম প্রস্তাব আনতে পারে না। শ্রীমতী নিকোলা বিয়ের P20 শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য সংসদের অধ্যক্ষদের অভিনন্দন জানান। শ্রী বিড়লা আগামী বছর গণতন্ত্রের উৎসব ভারতের লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করার জন্য শ্রীমতী নিকোলা বিয়েরকে আমন্ত্রণ জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েল হামাসের লড়াইয়ের মধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রকের অপারেশন অজয় অভিযান চলছে। এর আওতায় 197 জন ভারতীয়কে নিয়ে তৃতীয় একটি উড়ান গতকাল রাত 8:10 নাগাদ তেল আভিভে বেনগুরিয়ান বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব শ্রিংলা জানিয়েছেন, ঘরে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের জন্য দূতাবাস 24 ঘন্টা কাজ করছে। আগে এলে আগে পাবে ভিত্তিতে নাম নথিভুক্তির কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে বলে তিনি জানান। এ পর্যন্ত মোট 644 জন ভারতীয়কে ইসরায়েল থেকে ফেরানো হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে সেদেশে আক্রমণের প্রধান মাথা 2 জন হামাস কমান্ডার নিহত হয়েছে। এরা হলেন হামাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান আবু মুরাদ এবং নুকভা ইউনিটের কমান্ডো ফোর্সের কমান্ডার আলী কাদি। গোপন সূত্রে খবর পেয়ে আলী কাদির ওপর ড্রোন হামলা চালানো হয়। সেনা সূত্রে জানানো হয়েছে, গাজায় এখনও পর্যন্ত 120 জন অসামরিক ব্যক্তি হামাসদের হাতে পণবন্দী রয়েছেন। এদিকে ইসরায়েল গাজা খালি করার সময়সীমা বেঁধে দেওয়ায় প্রচুর প্যালেস্তিনীয় উত্তর গাজা থেকে দক্ষিণ দিকে পালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ইসরায়েলকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। গাজা ভূখণ্ডে হামাসদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের আবহেই লেবাননের হেজবোল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি সেনা সংঘাত শুরু হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানানো হয়েছে, গতকাল বিকেলে প্রায় 30টি মর্টার লেবানন সীমান্তে মাউন্ট ডোভ এলাকায় নিক্ষেপ করা হয়। হেজবোল্লাহর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। 3 অনুপ্রবেশকারী জঙ্গিকে ইসরায়েলি সেনা নিকেশ করার কয়েক ঘন্টা পরই এই হামলা শুরু হয়। পাল্টা হিসাবে ইসরায়েলের ছোড়া গোলাগুলির আঘাতে 2 জন সাধারণ লেবাননের নাগরিক নিহত হয়েছেন। প্যালেস্টাইনের হামাস গোষ্ঠীর সঙ্গে যুদ্ধের প্রেক্ষিতে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আলোচনা আপাতত স্থগিত রেখেছে। গাজা ভূখণ্ডে প্যালেস্তিনীয় জনগোষ্ঠীকে উৎখাত এবং নিরীহ সাধারণ মানুষের উপর আক্রমণ চালানোর জন্য তারা ইসরায়েলের কঠোর নিন্দা করেছে। ফ্রান্সে আততায়ীর হাতে এক শিক্ষকসহ 3 জনের ছুরিকাহত হওয়ার ঘটনায় সেদেশের প্রধানমন্ত্রী দেশ জুড়ে সর্বোচ্চ জঙ্গি হামলা সতর্কতা জারি করেছেন। উত্তর ফ্রান্সের আরাসে আল্লাহু আকবর ধ্বনি তুলে আততায়ী হামলা চালায় বলে খবরে প্রকাশ। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সতর্কতা জারির প্রেক্ষিতে 7,000 অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবিধানে আদিবাসীদের স্বীকৃতির বিষয়টি গণভোটে খারিজ হয়ে গেছে। ভয়েস অফ পার্লামেন্ট নামে আদিবাসী পরামর্শদাতা সংস্থা টরেস প্রণালী দ্বীপপুঞ্জের অধিবাসীদের স্বীকৃতি দানের জন্য সংবিধানে বদল আনা উচিত কিনা সে ব্যাপারে গণভোট নেওয়া হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, তিনি এই ফল আশা করেননি, তবে তাঁর দেশ এই সমস্যার সমাধানের জন্য নতুন দিশা খুঁজে বার করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংযুক্ত আরব আমিরশাহী এবং দক্ষিণ কোরিয়ার সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEP এর ব্যাপারে আলাপ আলোচনা শেষ করেছে। আমিরশাহীর বিদেশ প্রতিমন্ত্রী থানি বিল আহমেদ আল জিওয়াদি এবং কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ডাকজিউন আহান সেখানে উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়ার UAE রাষ্ট্রদূত আবদুল্লাহ সাইফ আল নুয়াইমিও সিওলে অনুষ্ঠানে যোগ দেন। ভারতীয় মৌসুম বিভাগ 17 অক্টোবর পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 4-5 দিন তামিলনাড়ু এবং কেরালাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গোয়া, মহারাষ্ট্র এবং দক্ষিণ কোঙ্কণ উপকূলে 16 অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানেও আগামী 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান 42 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 191 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 30 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ইংল্যান্ড আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অলিম্পিক গেমস আয়োজনে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো।